বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপির মিহি কুচি করে দেখেছেন? মিক্সার জারের মধ্যে স্যালোটেপ দেবেন কিসের জন্য? আটাতে হাত না দিয়ে কিভাবে আপনারা আটা মেখে নেবেন? খুব গুলোই কম তেলে দেখাচ্ছি। তো কিভাবে দেখতেই আপনারা পাচ্ছেন বেগুন ভাজা কতটা করবেন? সুন্দর তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আপনারা কি কখনো তেলের বোতলের মধ্যে কৌটো বা জারের ঢাকনা লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমাদের প্রত্যেকেরই বাড়িতে তেল নিয়ে আসা হয়ে থাকে। আমরা তেলটা দেখবেন কোনো ফানেল বা বোতলের মধ্যে ঢেলে রাখি। তবে যখন আমরা ব্যবহার করতে যাই, বোতল বা ফানেলের মুখ দিয়ে বেশ কিছুটা তেল দেখবেন ঝরতে শুরু করে। বোতল বা ফানেলের গা বেয়েও কিন্তু তেল অনেকটাই লেগে থাকে। দেখতেই পাচ্ছেন হাতে কতটা তেল লেগেছে। আর যেখানে আমরা এই তেলের বোতল বা ফানেলগুলো রাখি না কেন, সেটা কিচেন কাউন্টার হোক বা যেখানেই রাখি, সেই জায়গায় তেলটা ঝরে পড়ে যায়, অনেকটাই তেল চিটে হয়ে যায়, আমাদের বারবার পরিষ্কার করতেও হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে পুরনো ধরনের কোনো কৌটো বা জার থাকে, যেগুলো দেখবেন আমরা জার যদি ভেঙে যায় ঢাকনাটাও ফেলে দিই। ফেলে না দিয়ে আপনারা এইভাবে করে কৌটো বা যে আপনাদের জার থাকবে তার ঢাকনার মধ্যে যদি তেলের বোতল বা ফানেলগুলো রেখে দেন, তাহলে দেখবেন তেলটা কিন্তু কিচেন কাউন্টারে বা যে জায়গায় রাখবেন সেখানে ঝরবে না, ঢাকনার মধ্যেই পড়বে। আর ঢাকনাটা মাঝে মধ্যে ধুয়ে পরিষ্কার করে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। কিভাবে আপনারা 1 চামচ পরিমাণে তেলের মধ্যে বেগুন ভাজা করে নেবেন। অনেকে আছি আমরা বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করি, তবে অনেকটা পরিমাণে তেলের যেহেতু প্রয়োজন হয় বেগুন ভাজতে, তাই আমরা বেগুন ভাজা খেতে পছন্দ করলেও খেতে পারি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমে বেগুনটাকে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট মতো আপনারা রেখে দেবেন বেগুনটাকে এইভাবে করেই। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখবেন বেগুন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। তাছাড়াও বেগুনটাও অনেকটাই নরম হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এই বেগুনগুলো চেপে চেপে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে বের করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের আটা বা ময়দা। আমি সামান্য আটা দিয়েছি। খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে দিয়েছি। তারপর আপনারা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে যখন গরম হয়ে যাবে কড়াইটা, সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। তেলটা যখন ভালো মতো গরম হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলো দিয়ে দেবেন। বেগুনগুলো দিয়ে কিছু সেকেন্ড রাখবেন আর উল্টোপাল্টা করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন একদম কম পরিমাণের তেলে আপনারা অনেকটা পরিমাণের বেগুন ভাজা করেও নিতে পারবেন। আর আপনাদের খেতেও ভালো লাগবে, বেগুনটাও সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু আরও যে বেগুনগুলো রয়েছে সেগুলো আমি ভেজে আপনাদের সবগুলোই দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। রান্না বান্না করার জন্য আমরা রসুনের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি, তবে অল্প পরিমাণে রসুনের খোসা খুব সহজে ছাড়িয়ে নিলেও যখন বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয়, সেক্ষেত্রে নখের মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায়। একটা সেফটি পিনের সাহায্যে রসুনের যে মাথার অংশটা রয়েছে আলতো হাতে টেনে নেবেন। তারপর যদি রসুনের খোসা ছাড়ান, দেখবেন খুব সহজে কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। নখের মধ্যে একটুও ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন ভাজা বড়ির ব্যবহার করি, তবে অনেকেই রান্নার শুরুতেই বড়িগুলো ভেজে আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে দেখা যায় বড়িগুলো রান্নার সাথে একদম নরম হয়ে মিশে যায়। তবে যখনই আপনারা কোনো রান্না বান্নাতে বড়ির ব্যবহার করবেন, সেক্ষেত্রে রান্নার শুরুতে না দিয়ে শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বড়ির যে একটা মুচমুচে ভাব থাকে সেটা থাকবে। আর যখন আপনারা সবজিপাতিটা খাবেন, মুখের মধ্যে যখন ভাজা বড়িগুলো লাগবে, সেই রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ফোনের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি, তবে অনেক সময় দেখা যায় ফোনের যে সিম কার্ড বা মেমোরি কার্ড থাকে, কোনো কারণবশত আমাদের যদি খোলার প্রয়োজন হয়, আমরা ফোনের যে পিনগুলো থাকে সেটারই ব্যবহার করে থাকি। তাই আমরা হয়তো বাইরে কোথাও রয়েছি, হাতের কাছে আমাদের ফোনের যে পিনটা থাকে সেটা নেই, বা হয়তো ছিল পিনটা হাতের কাছে, আপনারা তখন তাড়াহুড়োতে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা একটা ছোট সাইজের সেফটি পিন নিয়ে নেবেন। ঠিক যেভাবে আপনারা ফোনের পিনগুলো ব্যবহার করেন, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা সেফটি পিনের সাহায্যে ফোনের মেমোরি কার্ড, সিম কার্ড খুলে বের করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। হাত ধোয়ার জন্য কোনো না কোনো হ্যান্ড ওয়াশের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা হ্যান্ড ওয়াশ বের করতে যাই তাড়াহুড়োতে অনেক সময় জোরে চাপ দিয়ে দিই, বা হয়তো বাড়িতে ছোট বাচ্চারা থাকলে সেক্ষেত্রে দেখবেন হ্যান্ড ওয়াশের মুখের জায়গাটা
বারবার জোর দিয়ে চাপ দিতে থাকে, সেক্ষেত্রে অনেকটাই হ্যান্ড ওয়াশ কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, একটা ক্লিপ এইভাবে হ্যান্ড ওয়াশের যে মুখের জায়গাটা থাকে তার মধ্যে লাগিয়ে দেবেন। এতে কি হবে, এইভাবে যদি মুখের জায়গাটা চাপও দেন, জোর করেও যদি চাপ দেওয়া হয়, দেখবেন খুব বেশি পরিমাণের হ্যান্ড ওয়াশ কিন্তু বেরোবে না, সামান্য পরিমাণেই বেরোবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি শসা। শসা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে শসা যদি ঠিকভাবে কাটা না হয়, দেখবেন তেতো ভাব লাগে। আমরা প্রথমে শসার কিছুটা অংশ কেটে নিই, তারপর সেটা দিয়ে ঘষে দিই, তারপর আবারও কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই। তবে ওইভাবে কাটলেও দেখা যায় শসা অনেক সময় তেতো থাকে। সেক্ষেত্রে আপনারা শসার কিছুটা অংশ কেটে নিয়ে সামান্য পরিমাণের লবণ ঘষে দেবেন। তাহলে দেখবেন যে শসার একটা তেতো ভাব থাকে, সেটা কিন্তু আর থাকবে না। তারপর নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু শসাগুলো আপনারা কেটে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনাদের বাড়িতেও কি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে, যেগুলো দেখবেন ব্যবহার করার পর অনেক দিন দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, যার কারণে অনেক সময় আমরা দোকানে নিয়ে যাই কাঠের ফার্নিচার বার্নিশ বা পলিশ করানোর জন্য। এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। বাড়িতে কিভাবে খুব সহজেই কাঠের যে কোনো ফার্নিচার বার্নিশ বা পালিশ করে নেবেন, তারই একটা টিপস শেয়ার করব। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি, সেই চায়ের পাতায় দিয়েছি। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্র আর ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নারকেল তেল। আপনারা এখানে যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন। তারপর দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, ভালো করে মিশ্রণের মধ্যে ডিপ করে নিংড়ে নিয়েছি। কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে যে কাঠের ফার্নিচারগুলো থাকে, যার মধ্যে দেখবেন ফাঙ্গাস ধরে যাবে বা হয়তো দেখা যায় রেগুলার ব্যবহার করতে করতে কাঠের যে অরিজিনাল কালারটা থাকে সেটা চলে যায়, মাঝে মধ্যে আপনারা যদি এইভাবে মিশ্রণ বানিয়ে কাঠের ফার্নিচারগুলোকে পরিষ্কার করতে পারেন, তাহলে যদি ফাঙ্গাস ধরে যায় সেই ফাঙ্গাস চলে যাবে। আর যদি ফাঙ্গাস ধরে নাও থাকে, মাঝে মধ্যে পরিষ্কার করা হলে কখনোই কিন্তু কাঠের যে কোনো ফার্নিচারের মধ্যে ফাঙ্গাস ধরবে না, এমনকি কাঠের ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচক করবে। তো দেখতেই পাচ্ছেন এই খাটের কিছুটা অংশ আমি মিশ্রণটা দিয়ে পরিষ্কার করেছি, আর কিছুটা পরিষ্কার করিনি। দুটোর তফাৎ কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। অবশ্যই আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রেসার কুকারের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে। আমরা প্রেসার কুকারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি রান্নাবান্নার জন্য। তবে যখন দেখবেন আমাদের গ্যাস শেষ হওয়ার থাকে বা অনেক সময় গ্যাসের বার্নার জাম হয়ে গেলে বার্নার দিয়ে একটা কালি বের হতে থাকে, যার কারণে প্রেসার কুকারের মধ্যে এইভাবে লালচে বা কালচে দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এখানে হলুদ অবশ্যই ব্যবহার করবেন। এখানে নিয়েছি এক টুকরো লেবু, কিছুটা পরিমাণে লেবুর রসের মধ্যে দিয়ে তারপর সব উপকরণগুলো এভাবে মিশিয়ে প্রেসার কুকারের মধ্যে হালকাভাবে যদি ঘষে দিতে পারেন, তাহলে দেখবেন যে লালচে বা কালচে দাগ হয়ে যায় সেই দাগ কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। যদিও আমার প্রেসার কুকারের মধ্যে খুব বেশি দাগ ছিল না, অনেকেরই দেখবেন অতিরিক্ত লালচে বা কালচে দাগ হয়ে যায়। সেক্ষেত্রে এই টিপসটা ফলো করবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে, তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু মেখে নিতে হয়। অনেক সময় হাতে যদি ব্যথা হয়ে যায় বা হাত যদি কেটে যায়, দেখবেন আটা মাখতে সমস্যা হয়। সাহায্য করার মতো কেউ না থাকলে তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটা পিলার নিয়েছি। পিলারের সাহায্যে লবণটাকে প্রথমে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি, তারপর কিছুটা পরিমাণের জল দিয়ে পিলারটাকে এইভাবে করে আমি ঘোরাতে থাকবো। এইভাবে যদি আপনারা আটাটা মাখেন, দেখবেন আপনাদের কিন্তু আটাতে হাতই দিতে হবে না। আর পরিমাণ মতো আপনারা জল দেবেন, আর আটাটা এইভাবে মাখতে থাকবেন। একেবারে অনেকটাই জল দেবেন না, তাহলে কিন্তু আটাটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর এইভাবে যদি আপনারা আটাটা মেখে নেন, সুবিধা আরও একটা হবে, অনেক সময় হাত কেটে গেলে দেখবেন হাতে থেকে রক্ত পড়তে থাকে, সেই রক্তও কিন্তু আটার মধ্যে মিশে যায়।
তো এইভাবে আটাটা যদি মাখেন সেক্ষেত্রে দেখবেন আটা মাখাও হয়ে যাবে, আটাতে হাতও দিতে হবে না। তবে এইভাবে আমি আটা মাখছি বলেই যে আপনাদেরও মাখতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এভাবে আপনারা আটাটা মেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আটাটা অনেকটাই মেখে নেওয়া হয়ে গেছে, আর পিলারটা জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আপনারা আলতো হাতে হালকা ডলে নেবেন। আশা করছি আপনাদের আটা মাখার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জারের মধ্যে সেলোটেপ দিয়ে দেখেছেন কি হতে পারে? মিক্সার জারের ব্যবহার আমরা কম বেশি অনেকেই মশলা পেস্ট করার জন্য করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করতে না করতে অনেক সময় দেখা যায় ঢাকনার যে রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে মিক্সার জারের ঢাকনাটা ঠিকভাবে লাগানোও যায় না, আর মশলাটাও ঠিকঠাক পেস্ট করা যায় না। অনেক সময় দেখবেন কাজের তাড়া থাকে, বাজারেও যাওয়ার সময় হয় না যে রাবারটাকে চেঞ্জ করে নিয়ে আসবো, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। এই ধরনের সমস্যা হলে কি করবেন, নিয়ে নেবেন সেলোটেপ। ঢাকনাটা যেটা রয়েছে তার মধ্যে এইভাবে সেলোটেপটাকে আপনারা পেঁচিয়ে দেবেন। তবে কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু সেলোটেপটা লাগাতে হবে। তো আমি একবার পেঁচিয়ে দিয়েছি। অনেক সময় দেখবেন আমাদের মশলা পেস্ট করতে গেলে এই সমস্যার মধ্যে পড়তে হয়। তো তারপর আপনারা কি করবেন, যে রাবারটা রয়েছে সেটা এর মধ্যে লাগিয়ে দেবেন। এবার যদি আপনারা মশলাটা পেস্ট করেন দেখবেন ঢাকনাও ঠিকভাবে লাগানো যাবে, সহজে খুলবে না। আর পরবর্তী সময় যখন হাতে সময় থাকবে সেক্ষেত্রে রাবারটা আপনারা চেঞ্জ করে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। কখনো ছুরি বটির সাহায্য ছাড়া বাঁধাকপি কুচি করে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি। প্রথমে বাঁধাকপির বোটার অংশটাকে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে এখানে বটিরও ব্যবহার করতে পারেন। এবার এই বাঁধাকপিটাকে টুকরো করে নেব। তো দুটো টুকরো করে নিয়েছি। এবার কিভাবে কুচি করি চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে একটা পিলারের সাহায্যে আমরা যদি বাঁধাকপিটা এইভাবে করে কুচি করে নিই তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর এতটা সুন্দর কুচি হবে। আমরা কিন্তু এতটা কুচি ছুরি বা বটির সাহায্যেও করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।